তো এখানে শুরুতেই যে প্রশ্নটি আছে যে শেরেবাংলা মহান নেতা ছিলেন, মানে শেরেবাংলা মহান ছিলেন নেতা, এখানে বাক্য গঠনের কোন বৈশিষ্ট্য লঙ্ঘিত হয়েছে? তো এখানে আমরা দেখেই বোঝা যাচ্ছে যে একটা বাক্যের তিনটা গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তো যখন পদগুলো সুন্দরভাবে সাজানো থাকে না তখন সেটাকে বলা হয় যে আসক্তি নাই বা আসক্তির অভাব রয়েছে, অর্থাৎ পদবিন্যাসগুলো যদি সুবিন্যস্তভাবে সাজানো না থাকে। তো এখানে যেহেতু ছিলেন নেতা, অর্থাৎ নেতা ছিলেন, এই যে পদগুলো কি করা আছে, এলোমেলো করে সাজানো আছে, তার মানে এটার উত্তর হবে কি, এখানে আসক্তির যে বৈশিষ্ট্য সেটি লঙ্ঘিত হয়েছে। নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ? নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ? একটা হলো দেখেন এখানে রাধিয়া, রাইধা থেকে রেধে, এখানে চারটা অপশন দেওয়া আছে। তো আমরা জানি যে অভিশ্রুতি যেটা, সেটা সাধারণত অপিনিহিতির মাধ্যমে গঠিত হয়। অপিনিহিতি হওয়ার পরে সেটাকে যখন আরও কোনো বিশেষ প্রক্রিয়ায় যখন পরিবর্তন করা হয় সেটার নামই হচ্ছে অভিশ্রুতি। তো অভিশ্রুতির ক্ষেত্রে মনে রাখতে হবে যদি কখনো ইয়া থাকে, এই যে দেখেন আ আছে তার আগে ই আছে, ইয়া, যদি কখনো ইয়া থাকে তাহলে ইয়াটা পরিবর্তন হয়ে একার হয়ে যায়, ঠিক আছে? তো এখানে একটা বিষয় দেখেন, রাধিয়া থেকে রাইধা বা রাইধা যেটাকে বলা হয়, এটা হয়েছে অপিনিহিতি। এই অপিনিহিতি থেকে যখন আবারও কি করা হয়, এটাকে একদম চলিত রূপে নিয়ে আসা হয়, সেটাই হচ্ছে মূলত অভিশ্রুতি। তো এখানে দেখেন রাধিয়া, ইয়ার পরিবর্তে এখানে কি হয়েছে, শেষে একার হয়েছে। এই ইয়াটা উঠে গেল, উঠে যাওয়ার পর শেষ বর্ণে একার হয়েছে। আর এখানে চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চন্দ্রবিন্দু দিয়ে এই শব্দটিকে বিশেষভাবে গঠন করা হয়েছে। তো এখানে সঠিক উত্তর হলো কি, এ। এরপর যদি আমরা দেখি নিচের কোন শব্দে, নিচের কোন ধ্বনিটি উষ্ম ধ্বনি হলেও শীষ ধ্বনি নয়? এরপরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে নিচের কোন ধ্বনিটি উষ্ম ধ্বনি হলেও শীষ ধ্বনি নয়? তো আমরা তো একটা বিষয় জানি যে উষ্ম ধ্বনি বলতে আমরা চারটা ধ্বনিকে বুঝি: তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স, আর একটি হচ্ছে হ। তো এর ভিতরে এই তিনটা শকে শীষ ধ্বনি বলা হলেও হটা কিন্তু কি নয়, শীষ ধ্বনি নয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, সি নাম্বার যে অপশনটি আছে, 23 নাম্বার। এরপর যদি আমরা দেখি পরবর্তী যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু আমরা দেখব। পদার্থক দ্বিরুক্তির উদাহরণ কোনটি? পদার্থক দ্বিরুক্ত শব্দ কাকে বলা হয়? পদার্থক দ্বিরুক্তি বলতে যেটা বোঝায় যে সাধারণত মানে বিভক্তিযুক্ত শব্দ যদি পরপর দুইবার আসে তাহলে সেটাকেই বলা হয় পদার্থক দ্বিরুক্তি। তো এখানে দেখা যায় কর কর, মিউ মিউ, ঝমঝম, এগুলো তো হচ্ছে যে আসলে পদার্থক দ্বিরুক্তি না, কারণ এগুলো হচ্ছে অনুকার অব্যয়, এগুলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক আওয়াজ বা রূপক আওয়াজ বোঝায়। তো এখানে রোজ রোজ শব্দটি যে আছে, এই রোজ রোজ শব্দটিতে যদিও বা কোনো বিভক্তি নাই, তবে পদের এই পদার্থক দ্বিরুক্তির বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আধিক্য বুঝাইতে যেমন দিন, মানে ধারাবাহিকতা বোঝাতে যেমন দিন দিন, আধিক্য বুঝাইতে যেমন রাশি রাশি, বিভক্তি না থাকা সত্ত্বেও এটা কিন্তু পদার্থক দ্বিরুক্ত হয়। ঠিক তেমনি এই রোজ রোজ এখানে বিভক্তি না থাকলেও এখানে জোর যেহেতু দেওয়া হয়েছে, জোর দেওয়ার জন্য এই রোজ রোজটা কি হবে, পদার্থক দ্বিরুক্তি হবে, জোর দেওয়া অর্থে। এরপরে যদি আমরা একটু খেয়াল করি পরবর্তী যে প্রশ্নটি আছে, ফ ধ্বনির তাত্ত্বিক পরিচয় কি? আমরা তো জানি যে প এবং ফ, প হচ্ছে প বর্গের 1 নাম্বার, ফ হচ্ছে প বর্গের 2 নাম্বার ধ্বনি। তো আমরা জানি যে 1 এবং 2 এই ধ্বনিগুলো হচ্ছে কি অঘোষ ধ্বনি। পাশাপাশি জানি যে জোর ধ্বনিগুলো আছে যেমন 2, 4, এগুলোকে বলা হয় কি মহাপ্রাণ ধ্বনি। তো এই দুইটা একই সাথে মহাপ্রাণও বটে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে ফটা কিন্তু অষ্টধ্বনিও বটে, তাই না? এগুলো হচ্ছে অষ্টধ্বনি। তাহলে আমরা একটা বিষয় বলতে পারি যে এটা অষ্ট, মহাপ্রাণ এবং কি অঘোষ, একই সাথে অষ্ট, মহাপ্রাণ এবং অঘোষ, অর্থাৎ উত্তর হবে কি ডি। সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ কি হবে? সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ হচ্ছে এখানে সংযুক্ত করা, মিলিত করা, সম্পর্ক যুক্ত করা, এই অর্থ এখানে প্রদান করে। নিচের কোন বাক্যটিতে সংযোগমূলক ধাতু ব্যবহৃত হয়েছে? সংযোগমূলক ধাতু হচ্ছে যে কোনো বিশেষ্য, বিশেষণ বা অথবা ধনাত্মক পদের সাথে যদি মৌলিক যে ধাতুগুলো আছে, যা, দে, হ, কর, ধর, মার, পা, কাট, গা, ছাড়, এই মৌলিক ধাতুগুলো যদি যুক্ত হয় তাহলে সেটাই হচ্ছে মূলত কি সংযোগমূলক ধাতু। তো এখানে দেখা যাচ্ছে যে হ, কর, যা, দে, ধর, মার, গা, ছাড়, পা, কাট, এগুলো কোথায় আছে? দেখেন এখানে নাই, এই যে এখানে আছে, তুই ভোট দে। এই যে যা, দে, এই দেটা হচ্ছে মূলত কি মৌলিক ধাতু,
এই দেটা হচ্ছে মৌলিক ধাতু। তাহলে যদি দেখা যায় যে মৌলিক ধাতু থাকে কোনো বিশেষ্য পদের সাথে বা বিশেষণের সাথে বা ধনাত্মক পদের সাথে, তাহলে সেটা কি বলা হয়, কি সংযোগমূলক ধাতু। এরপর যদি পরবর্তীতে দেখি যে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে রচয়িতা বরু চণ্ডীদাস, তার প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম আমরা জানি যে অনন্ত, তাই না? আর বড়ু হচ্ছে এটা তার কৌলিক উপাধি। কৌলিক উপাধি হচ্ছে বড়ু। বড়ু হচ্ছে বন্দ্যোপাধ্যায় যেটা আছে ওইটার সংক্ষিপ্ত রূপ অথবা অপভ্রংশ হচ্ছে বড়ু। আর এই চণ্ডীদাস হচ্ছে তার গুরু প্রদত্ত একটা নাম। তাহলে এখানে হচ্ছে অনন্ত হবে। এরপর যদি আমরা দেখি বিশিষ্ট সাহিত্যিক শহীদুল জহিরের কোন গল্পে সার্থকভাবে জাদু বাস্তবতা ব্যবহৃত হয়েছে? জাদু বাস্তবতা বলতে এখানে ব্যবহৃত হয়েছে একটা গল্প আছে, এটা মূলত একটা বাংলা ছোট গল্প, এটা বাংলা ছোট গল্প, সেটা হচ্ছে কাঠুরে আর দ্বারকাক। ঠিক আছে, কাঠুরে এবং দ্বারকাক, যেটা উনি লিখেছিলেন 1992 সালে, এটা প্রকাশিত হয়েছে 1999 সালে। চমৎকার একটা ছোট গল্প আর কি। তো এইটা অবশ্যই আপনারা পড়বেন, ঠিক আছে, কাঠুরে এবং কি দ্বারকাক। এরপর যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, আজকে তেমন ব্যাখ্যা করার সুযোগ হবে না, কারণ অনেক প্রশ্ন আছে, একদম উত্তরগুলো শুধু বলে দিয়ে যাচ্ছি। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা লাল সালু যে উপন্যাস, লাল সালু উপন্যাসের প্রধান একটা নারী চরিত্রের নাম কি? আপনারা জানেন যে লাল সালু উপন্যাসের যে পুরুষ চরিত্র সেটা হচ্ছে কি মজিদ। তো মজিদের প্রথম যে স্ত্রী ছিল তার নাম ছিল রহিমা, আর দ্বিতীয় যে স্ত্রী ছিল তার নাম হলো কি জামিলা। তাহলে সঠিক উত্তর হবে কি জামিলা। হ্যাঁ, এটা তো আমরা জানি। এরপর দেখেন কোন গল্পটিকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প অর্থাৎ বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে দেনা পাওনা যে গল্পটি আছে, ছোট গল্পটি, এটা তিনি লিখেছিলেন 1890 সালে। হ্যাঁ, দেনা পাওনা 1890 সালে। এটি হচ্ছে কি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প, এটা মনে রাখবেন। এরপর যদি আমরা দেখি যে বাংলা সাহিত্যে পড়া বাস্তববাদী কবি আব্দুল মান্নান সৈয়দের বিখ্যাত কবিতার বই কোনটা? আব্দুল মান্নান সৈয়দের বিখ্যাত একটা কবিতার বই আছে, সেটা হলো কি জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা আর কি। এই কবিতাটি তিনি লিখেছিলেন 1969 সালে, এটা আর কি মূলত প্রকাশিত হয়েছে 1969 সালে এই কবিতাটি, এটা প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, কবিতার বই, একটা কাব্যগ্রন্থ আর কি। এরপর দেখা যাক যে বাংলা ভাষায় বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা তো আমরা জানি, বাবা, বিবি, বেগম, এই শব্দগুলো এসেছে মূলত তুর্কি শব্দ থেকে, তুর্কি ভাষা থেকে এসেছে। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না বা লোপ হয় না তাকে কি বলে? যে সমাসে বিভক্তি লোপ পায় না সেই ঘটনাটাকে বলা হয় অলুক, এটাকে বলা হয় কি অলুক সমাস। হ্যাঁ, এটা তো আমরা জানি। এরপর যদি আমরা দেখি নিচের কোন শব্দের উচ্চারণে স্বতন্ত্র ইয় যেটা আছে, এই ইয়টা কোথায় রয়েছে? স্বতন্ত্র ইয়, স্বতন্ত্র মানে স্বাধীনভাবে। যেমন আমরা যদি বলি এই যে ভূঁইয়া নামের ক্ষেত্রে আমরা বলি না যে অমুক ভূঁইয়া, তো এখানে দেখেন স্বতন্ত্র বলতে কি মৌলিক রূপটা আছে, জ্ঞানেও ইয় আছে, কিন্তু এখানে দেখেন যুক্ত আছে, এখানে যুক্ত অবস্থায়, এখানে যুক্ত অবস্থায়। এই যে মিয়া, এখানে দেখা যাচ্ছে যে কি এটা স্বতন্ত্র অবস্থায় আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? ডি নাম্বার যেটি আছে এটি সঠিক উত্তর হবে। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নগুলো আছে একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন কতক, তো একটু ঘুরিয়ে দিয়েছে মানে কতক। ঠিক আছে, এটা সঠিক সন্ধি বিচ্ছেদ হবে কি কত যোগ এক। অর্থাৎ আমরা জানি যে অ বা আয়ের পরে যদি এ থাকে দুইটা মিলে এ কার হয়, তো এটা মূলত দেখা যাচ্ছে কতেক, এই কতেক থেকে কতক হয় আর কি। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ নিয়মে এই কারটাকে উঠিয়ে দেওয়া যায়, এখানে কতক হয়েছে। তাহলে এটা সঠিক উত্তর হবে কত যোগে। সামান্য একটু দুধ দাও বাক্যটিকে একটু পদটি হচ্ছে একটু একটু, এই পদটা কি? তো আমরা জানি যে সামান্য একটু এই দুটাই বিশেষণ পদ, তবে এখানে একটু ডিপলি প্রশ্নটা করেছে। হ্যাঁ, বিশেষণ আমরা বলতে পারি, কিন্তু এখানে একটু দ্বারা একটা পরিমাণ বুঝিয়েছে, দুধের পরিমাণ, তো সেক্ষেত্রে এটা অবশ্যই কি হবে পরিমাণবাচক বিশেষণ হবে। এরপর যদি আমরা দেখি এক এককের 3 ভাগের 1 ভাগকে কি বলা হয়, তাই না? এই যে এটা 1 একক এর 3 ভাগের এই 1 ভাগকে কি বলা হয় সেটা হচ্ছে আমরা বলে দিই, সেটা হচ্ছে তেহাই। সেটাকে কি বলে? তেহাই বলে। এরপর যদি আমরা দেখি পরবর্তী প্রশ্ন, পরবর্তীতে দেখি নিচের কোন বাক্যটি শুদ্ধ? হ্যাঁ, এখানে শুদ্ধ বাক্য কোনটি? এখানে খেয়াল করে দেখেন, আমার কথা প্রমাণ হয়েছে, এটা হবে না, প্রমাণ হবে না, এটা প্রমাণিত হবে। লজ্জাস্কর ব্যাপার, এটা লজ্জাস্কর ব্যাপার হবে না, এটা হচ্ছে আমরা বলতে পারি লজ্জাকর ব্যাপার হতে পারে। উপরুক্ত কখনো হয় না, এটা হচ্ছে আপনি বলতে পারেন উপরিউক্ত অথবা বলতে পারেন উপরযুক্ত, উপরিউক্ত অথবা উপরযুক্ত। এবার দেখা যাক তাকে এখান থেকে যেতে হবে, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। এরপর খেয়াল করে দেখেন, এক কথায় প্রকাশ করুন এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা। হ্যাঁ, এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা একটু ডিফারেন্ট টাইপের একটা এক কথা প্রকাশ। এটা কি অন্নধ্যাস হবে নাকি অন্নধ্যাস?
নাকি বিন্ধ্যাস হবে নাকি অধ্যাস হবে, এটা সঠিক উত্তর হবে কি ছি, অধ্যাস হবে। তো এই ছিল মূলত বাংলা প্রশ্নের, ঠিক আছে, এই ছিল মূলত হচ্ছে বাংলা প্রশ্নের সঠিক উত্তর।